হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এএনএম এবং জেএনএম এক্সামকে টার্গেট করছো, তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস হচ্ছে। তো যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আ নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। কারণ এইখানে যে ক্লাসগুলো তোমাদেরকে একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হচ্ছে, এরকম কিন্তু তোমাদের কেউ করাবে না। তোমাদের ফার্স্ট অফ অল বলে দিই আমি, ক্লাস 9 এর তোমাদের টেক্সট বই অর্থাৎ ক্লাস 9 এর টেক্সট বই রিভিশন চলছে। যেখানে আজকের ক্লাস নম্বর হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা কলা বা টিস্যু পুরো আলোচনা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও আমি এখানে বলে দেব। একবার করে তোমাদের কিন্তু পাঠ্য বই রিভিশন করা খুবই দরকার। তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে পিওয়াইকিউ যে রয়েছে পিওয়াইকিউ দেখে নেবে। পিওয়াইকিউতে কিন্তু কোথাও থেকে প্রশ্ন হয় না, শুধুমাত্র টেক্সট বই থেকেই কিন্তু 9-10 এর টেক্সট বই থেকেই তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে। তাই বলবো, প্রশ্ন কিন্তু তোমাদের টেক্সট বই থেকেই হয়। তাই টেক্সট বইকে আগে কমপ্লিট করতে হবে তোমাদেরকে। টেক্সট বই যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস কিন্তু তোমরা পাবে না। তাই বলবো, যদি র্যাঙ্ক করতে চাও, যদি ভালো কলেজ পেতে চাও, তাহলে এই সিরিজ কমপ্লিট করো। তোমাদের কিন্তু ভালো ফল অবশ্যই হবে। আজকে আমরা আলোচনা করব কলা। এর আগের ক্লাস যারা দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। যে এএনএম জিএনএম এর যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা পুরো সিরিজ কমপ্লিট করে নেবে, ঠিক আছে? বলেছে কি দেখো, হোয়াট ইজ টিস্যু। উদ্ভিদ ও প্রাণীদেহে কোষগুলি বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। শুধু তাই নয়, কোষগুলি মিলিতভাবে নির্দিষ্ট কার্যও সম্পাদন করে থাকে। বহুকোষী জীবদেহে নির্দিষ্ট কার্য সম্পাদনকারী কোষের সমষ্টিকে আমরা বলি কলা। কেন এগুলো ডিটেলস পড়তে হচ্ছে? কারণ হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু এখন এসএ কিউ প্রশ্ন হয়। এসএ কিউ প্রশ্ন তোমাদের কিন্তু 2 মার্কের কিন্তু আসে। তাই এই জিনিসগুলো তোমাদেরকে পুরো জানতে হবে। সংজ্ঞা আকারে যদি আমি টিস্যু বা কলাকে বলি, তাহলে বলতে হবে যে উৎপত্তিগতভাবে এক এরূপ সম বা বিষম আকৃতির কতকগুলি কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করে, তখন ওই কোষ সমষ্টিকে আমরা বলে থাকি কলা বা টিস্যু, বা কি বলে থাকি, বা টিস্যু বলে থাকি। ওকে, দেখো, তো উদ্ভিদ কলা যে বলেছে ইস্যু মানে টিস্যু ইজ প্ল্যান্ট। উদ্ভিদ কলার শ্রেণীবিন্যাস যদি আমি দেখি, উদ্ভিদ কলাকে আমরা সাধারণভাবে দুটি ভাগে ভাগ করে থাকি। এই দুটি ভাগে ভাগ করার একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। এই স্থায়ী কলাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা কি সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা 3 প্রকার। একটা কি প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এবং জটিল স্থায়ী কলাকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এটা আরেকবার তোমাদেরকে একটু ভালো করে ডিটেলস বলে দিই। দেখো, উদ্ভিদ কলা, এই উদ্ভিদ কলাকে আমরা সচরাচর দুটি ভাগে ভাগ করে থাকি। একটা কি, একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। এই যে স্থায়ী কলা রয়েছে, এই স্থায়ী কলাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরল স্থায়ী, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো এই সরল স্থায়ীকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে ক্লোরেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলাকে আমরা জাইলেম এবং ফ্লোয়েম দুটি ভাগে ভাগ করে থাকি। প্রত্যেকটা ইন ডিটেলস আলোচনা করব, প্রত্যেকে খুব ভালোভাবে মন দিয়ে দেখো। ভাজক কলা, ভাজক কলার সংজ্ঞা যদি দেখতে যাই, দেখো, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিষ্টিত সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে আমি বলে থাকি ভাজক কলা। তাহলে কি বললাম? একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট, এখানে ভাজক কলার ছবি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এই যে এইগুলো হচ্ছে গিয়ে কোষপ্রাচীর। তো কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাজক কলা সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে আমরা বলে থাকি কি না, ভাজক কলা। এর বৈশিষ্ট্য আমি যদি দেখি, এই 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ভাজক কলার কোষগুলি আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান হয়ে থাকে। কোষগুলি গোলাকার, ডিম্বাকার অথবা বহুভুজাকার হয়ে থাকে। কোষ প্রাচীর খুব পাতলা হয়, প্রথমেই সংজ্ঞায় বললাম।
গৌণ কোষপ্রাচীরের স্তর এখানে অনুপস্থিত থাকে। কোষগুলি ঘন সন্নিবেষ্টিতভাবে অবস্থান করায় কোষগুলির মাঝে কোনো ফাঁকা স্থান অর্থাৎ কোষান্তর রন্ধ্র থাকে না। প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। প্রত্যেকটা কোষে একটি বড় এবং সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। কোষে সাধারণত ভ্যাকুয়েল থাকে না, থাকলেও কিন্তু আকারে খুব ছোট হয়ে থাকে। আর কোষগুলি প্রথমেই বলেছি যে সর্বদা বিভাজনে কিন্তু সক্ষম হয়ে থাকে। তাহলে ভাজক কলা কি? ভাজক কলা সর্বদা বিভাজনে সক্ষম হয়ে থাকে এবং এগুলি একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। কোথায় অবস্থান করে? উদ্ভিদের বহির্দুস্থানে অবস্থান করে থাকে, যেমন মূল, কাণ্ডের অগ্রভাগে এবং কাক্ষিত মুকুল এবং পুষ্পমুকুলে ভাজক কলা আমরা দেখতে পাই। তাছাড়া ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা আমরা লক্ষ্য করে থাকি। এর কাজ মানে ফাংশন অফ টিস্যু, অর্থাৎ এই যে টিস্যু কি কাজ করে। এই কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। তাহলে এই যে একটা উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায়? একটা উদ্ভিদ কোষ বিভাজনের মাধ্যমে। সেই কোষ বিভাজন কিসের মাধ্যমে হয়? মাইটোসিসের মাধ্যমে। এই মাইটোসিস একটা পদ্ধতি, যার পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। তো ভাজক কলা উদ্ভিদের নতুন অঙ্গ সৃষ্টির কিন্তু সূত্রপাত ঘটিয়ে থাকে। যেমন উদ্ভিদের যখন নতুন কোনো অঙ্গ বেরোয়, ঠিক আছে, সেই নতুন অঙ্গ কিন্তু তোমাদের এর বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ওকে, তাহলে এই যে ভাজক কলা ক্রমাগত কি করে? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। ভাজক কলা উদ্ভিদে নতুন অঙ্গ সৃষ্টিরও সূত্রপাত করে থাকে এবং ভাজক কলার কোষ থেকেই স্থায়ী কলার উৎপত্তি ঘটে থাকে। আর এই যে স্থায়ী কলা, যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, এই পার্মানেন্ট টিস্যু কাকে বলে? না, ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে আমরা স্থায়ী কলা বলে থাকি। তাহলে এখানে দেখো, আমরা ভাজক কলার ক্ষেত্রে দেখেছিলাম যে ভাজক কলা কিন্তু বিভাজনে সক্ষম, আর এটা কিন্তু ভাজক কলা থেকেই উৎপত্তি লাভ করছে, কিন্তু ভাজক কলা বিভাজনে সক্ষম আর এ কিন্তু স্থায়ী কলা বিভাজনে অক্ষম, এরকম পরিণত কলাকে আমরা স্থায়ী কলা বলে থাকি। তো স্থায়ী কলা, এই যে স্থায়ী কলার বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে এই কোষগুলি আকারে অনেকটা গোলাকার, ডিম্বাকার, বহুবীজাকার হয়ে থাকে। কোষগুলি পাতলা এবং পুরু কোষপ্রাচীর যুক্ত হয়ে থাকে। এই কলার কোষগুলি সজীব এবং মৃত হতে পারে। এই কোষগুলির মধ্যে ভ্যাকুয়েল থাকে। তাহলে ওখানেও আমরা দেখেছিলাম যে ভাজক কলার ক্ষেত্রে কিন্তু ভ্যাকুয়েল রয়েছে। কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ওকে, দেখো এর অবস্থান যদি আমি দেখি, মূল, কাণ্ড, পাতা প্রভৃতি অঙ্গেই কিন্তু এই কলা অবস্থান করে থাকে। আর এই কলার কাজ যদি আমি দেখি, স্থায়ী কলার কাজ কি? না, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, খাদ্য উৎপাদনে সাহায্য করে, খাদ্য ও জল সংবহনে সাহায্য করে, খাদ্য জল সঞ্চয়ে সাহায্য করে, রক্ষণাবেক্ষণে কাজ কিন্তু করে থাকে। ওকে, তাহলে মেন পার্থক্য আমরাই দেখলাম যে ভাজক কলা থেকেই কিন্তু স্থায়ী কলার উৎপত্তি হচ্ছে, কিন্তু ভাজক কলা বিভাজনে সক্ষম এবং এখানে স্থায়ী কলা কিন্তু বিভাজনে অক্ষম। আর এটা আমরা দেখেছিলাম যে এই স্থায়ী কলাকেই আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা। আর এই সরল স্থায়ী কলাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, যেটা কি না, প্যারেনকাইমা, ক্রোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। ওকে, তাহলে এই তিনটি ভাগ আগে আমরা দেখে নিই, তারপরে আমরা জটিল স্থায়ী কলায় যাব। ঠিক আছে, তো সরল স্থায়ী কলা দেখো, যেসব স্থায়ী কলার কোষের আকৃতি এবং গঠন একই প্রকারের হয় তাকে আমরা বলি সরল স্থায়ী কলা। তাহলে কি বললাম? যে স্থায়ী কলার কোষের আকৃতি গঠন একই প্রকার হয় তাদের সরল স্থায়ী কলা বলে। সরল স্থায়ী কলা তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই কলাগুলি অবস্থান এবং গঠনগত বৈশিষ্ট্য, কাজ পরপৃষ্ঠ সারণীতে দেখানো হলো। মানে এখানে আমরা একটু
ছবিগুলো দেখে আমরা বুঝতে পারবো যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং স্ক্যারেনকাইমা জিনিসটা কীরকম। এখানে ৩ টে ছবি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্যারেনকাইমা ঠিক এরকম হয়ে থাকে, আর স্ক্লেরেনকাইমা এরকম হয়ে থাকে এবং স্ক্লেরেনকাইমা ঠিক এরকম হয়ে থাকে। ওকে? তো প্রত্যেকটা জিনিস একটু ইন ডিটেইলস জেনে নেব, তাহলে কিন্তু আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এর অবস্থান যদি আমি দেখি প্যারেনকাইমার অবস্থান, তাহলে দেখো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি অংশে এই কলা অবস্থান করে থাকে। বিশেষ করে অ্যাপিডার্মিস, কার্টিক্স এবং মঞ্জায় এই কলা থাকে। আর এখানে আমি যদি ক্লেরেনকাইমার কথা দেখতে যাই, ক্লোরেনকাইমা, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এই কলা থাকে। পাতার মধ্যে শিরা, পত্রবৃন্তে এবং পুষ্পবৃন্তে এই কলা অবস্থান করে থাকে। স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দেখে নাও যে ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এই কলা থাকে এবং স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের থাকে। ওকে? এই নালিকা বান্ডালির চারপাশে দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডালির টুপিতে এই কলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এখানে বৈশিষ্ট্য আসতেই পারে তোমাদের ২ নম্বরের, খুব ইম্পর্টেন্ট রয়েছে যে প্যারেনকাইমা বৈশিষ্ট্য, ক্লোরেনকাইমার বৈশিষ্ট্য এবং স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য। তো প্যারেনকাইমার বৈশিষ্ট্য যদি দেখি, এই কলার কোষগুলি কি হয়? সজীব হয়ে থাকে। এখানে কিন্তু ক্লোরেনকাইমার ক্ষেত্রেও এই কলার কোষগুলি সজীব হয়ে থাকে। বাট এখানে কিন্তু স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এই কলার কোষগুলি মৃত হয়, সজীব হয় না কিন্তু। ওকে? তো প্লেরেনকাইমা দেখো, তো এই কলায় কোষরন্ধ্র থাকে। আবার এই ক্লোরেনকাইমার ক্ষেত্রে কোষরন্ধ্র থাকতে পারে এবং নাও থাকতে পারে। তাহলে এখানে কিন্তু একটা মিসম্যাচ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের থাকতেও পারে কোষরন্ধ্র, আর নাও থাকতে পারে। এখানে কিন্তু পুরোপুরি থাকে না, ক্লেরেনকাইমার ক্ষেত্রে পুরোপুরি থাকে না। ওকে? কোষ প্রাচীর কি হয়? কোষ প্রাচীর পাতলা এবং নরম হয়ে থাকে প্যারেনকাইমার ক্ষেত্রে। ক্লোরেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর অসমভাবে স্থূল এবং দৃঢ় হয়ে থাকে। আর এখানে কিন্তু সমভাবে স্থূল এবং দৃঢ় হয়ে থাকে। ঠিক আছে? পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। পরিণত কোষে এখানেও প্রোটোপ্লাজম অবস্থান। কিন্তু এই যে ক্লেরেনকাইমার ক্ষেত্রে প্রোটোপ্লাজম থাকে না। ওকে? কোষ প্রাচীরে কূপ থাকে না। প্লেরেনকাইমার ক্ষেত্রে কি দেখেছি? কোষ প্রাচীরে কিন্তু কূপ উপস্থিত থাকে না এবং ক্লোরেনকাইমার ক্ষেত্রেও কিন্তু কোষ প্রাচীরে কূপ উপস্থিত থাকে না। কোষ প্রাচীরে শুধুমাত্র কূপ রয়েছে কোথায়? না, ক্লেরেনকাইমার ক্ষেত্রে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রেই কিন্তু কোষ প্রাচীরে আমরা কূপ লক্ষ্য করতে পারি। ৩ জনের কাজ যদি আমরা দেখি, দেখো প্যারেনকাইমার ক্ষেত্রে কি দেখছি? প্যারেনকাইমার ক্ষেত্রে দেখছি খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, সংবহন, এই কাজগুলো কিন্তু প্যারেনকাইমা করে এবং উদ্ভিদের যে দৃঢ়তা, সেই দৃঢ়তাকে প্রদান করা এবং ক্লোরোপ্লাস্টে খাদ্য প্রস্তুত করা, এটা কিন্তু আমাদের ক্লোরেনকাইমা করে থাকে এবং দৃঢ়তা প্রদান করে কলায় প্রধান কাজ মানে শুধুমাত্র দৃঢ়তাকে প্রদান করে থাকে ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কি করে? কোষে বা কলায় দৃঢ়তাকে প্রদান করে থাকে। ওকে? এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, যেটা কি না জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা ব্যাপারটা কি না, আকার এবং গঠন ভিন্ন হওয়ার সত্ত্বেও এরকম কার্যসম্পন্নকারী একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এমন কোষ সমষ্টি নিয়ে গঠিত স্থায়ী কলাকে আমরা কি বলে থাকি? জটিল স্থায়ী কলা। এই জটিল স্থায়ী কলাকে আমরা ২টি ভাগে ভাগ করেছিলাম। এই যেটা কি, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য জাইলেম, ফ্লোয়েম সম্পর্কে আসতে পারে এবং এদের পার্থক্যও কিন্তু আসতে পারে। ওকে? তো এই কলা উদ্ভিদের সংবহন কলা এবং পরিবহন কলা নামে পরিচিত। জটিল কলা তথা সংবহন কলা ২ প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম কলা। তো জাইলেম কলার অবস্থান যদি আমি দেখি, তাহলে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার নালিকা বান্ডিলে এই মানে কলা অবস্থান করে থাকে জাইলেম। ফ্লোয়েম কি? না, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, নালিকা বান্ডালিতে এর অবস্থান রয়েছে। এর উপাদান কি? উপাদান যদি আমি দেখি, জাইলেমের কয়েকটা উপাদান রয়েছে, যেটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারানকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েমের উপাদান যদি দেখি, সিভ কোষ, সিডনল, সঙ্গী কোষ, ফ্লোরেনকাইমা, ফ্লোরেন প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে? জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান কিন্তু মৃত হয়ে থাকে। ফ্লোরেন তন্তু ছাড়া ফ্লোরেনের সব উপাদান কি হয়ে থাকে?
ফ্লোরেমের সব উপাদান সজীব হয়ে থাকে। ওকে, এর কাজ কি? এর ওয়ার্ক হচ্ছে গিয়ে জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়, অর্থাৎ জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে। খুব ইম্পর্টেন্ট লাইন, জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে। কিভাবে ঘটে? জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়ে থাকে। তো ফ্লোমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য কি হয়? নিম্নাভিমুখে প্রবাহিত হয়, তাই জন্য ফ্লোয়েমে আমরা দেখতে পাই নিম্নমুখী পরিবহন। ওকে, এখানে দেখো জাইলেম এবং ফ্লোয়েমের কিন্তু তোমরা ছবি কিন্তু দেখতে পাচ্ছ। জাইলেমের বিভিন্ন উপাদানগুলোও আমরা দেখতে পাচ্ছি। কি কি না, এই যে দেখো জাইলেমের বিভিন্ন উপাদান, ট্র্যাকিয়া, ট্র্যাকিড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ওকে, নেক্সট দেখো যে প্রাণী কলা, অ্যানিম্যাল টিস্যু। এতক্ষণ আমরা উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা প্রাণী কলা নিয়ে আরো আলোচনা করব। যেখানে প্রাণী কলাকে আমরা অর্থাৎ অ্যানিম্যাল টিস্যুকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে যোগ কলা, একটা হচ্ছে পেশী কলা, আর একটা হচ্ছে স্নায়ু কলা। তাহলে অ্যানিম্যাল টিস্যুকে আমরা 4টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে যোগ কলা, একটা হচ্ছে পেশী কলা, আর একটা হচ্ছে স্নায়ু কলা। এই আবরণী কলার অবস্থান যদি আমি দেখি, এই কলা ত্বক, বিভিন্ন অঙ্গ, তন্ত্রের মুক্তস্থলে অবস্থান করে থাকে। এর গঠনের বৈশিষ্ট্য আমি যদি দেখি, তাহলে এই কলার ভিত্তি পর্দা থাকে। কোষগুলি ভিত্তি পর্দার ওপরে এক স্তর বা বহু স্তরে সজ্জিত থাকে। কোষগুলি সন্নিবিষ্টভাবে অবস্থান করে, তাই অন্তঃকোষীয় পদার্থের পরিমাণ খুবই কম। আবরণী কলার কোষগুলি চ্যাপ্টা আঁশের মতো এবং ঘনকের মতো স্তম্ভাকার হয়ে থাকে। এই কলার কাজ যদি আমি দেখি, এই কলা অঙ্গ এবং তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা এবং রাসায়নিক বস্তুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে থাকে। ওকে, তাহলে তন্ত্রকে কি হয়? যান্ত্রিক উপরের যে আঘাত, সেই আঘাত থেকে রক্ষা করে। এই কলা মিউকাস এবং উৎসেচক, হরমোন, মিউসিন ইত্যাদি ক্ষরণ করে এবং গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে থাকে। ওকে, নেক্সট যদি আমি দেখি যোগ কলা। এই যোগ কলা কি? না, যোগ কলা হচ্ছে গিয়ে দেহের প্রায় সর্বত্রই থাকে। দেহত্বকের নিচে পেশী কলার অন্তর্বর্তী স্থানে অস্থি, তরুণাস্থি, রক্ত ইত্যাদি স্থানে এই কলা উপস্থিত থাকে। তো এই কলা ভিত্তিপর্দা থাকে না। এই কলার কোষ উপাদান অপেক্ষায় ধাত্রের পরিমাণ বেশি হয়ে থাকে। ধাত্র তরল, অর্ধতরল এবং কঠিন হতে পারে। এই কলা আদি ভ্রূণের মোজড্রাম থেকে উৎপন্ন হয়ে থাকে। বিভিন্ন কলা এবং অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা এই কলার প্রধান কাজ। তরল যোগ কলা সারা দেহে কোষে পুষ্টি প্রদান করে এবং শ্বাসবায়ু পরিবহন করে থাকে। অস্থিকলা প্রাণীদেহের ভার বহন করে এবং দেহের কাঠামোকে গঠন করে থাকে। ওকে, নেক্সট আমি যদি দেখি, তাহলে হচ্ছে পেশী কলা, আর তারপরেই রয়েছে আমাদের স্নায়ু কলা। তো পেশী কলা দেখো, অবস্থান যদি আমি দেখতে যাই, তাহলে দেহের অস্থির সঙ্গে সংলগ্নভাবে এবং বিভিন্ন অন্তরাযন্ত্রে এই কলা অবস্থান করে থাকে। এই যে এই পেশী কলা কি হয় না, গঠনগত বৈশিষ্ট্য যদি আমি দেখতে যাই, পেশী কোষে গঠিত হয়। পেশী কোষগুলিতে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। পেশী কোষের আবরণীকে আমরা বলে থাকি সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে থাকি। পেশী তন্তু শাখাহীন এবং শাখাত্বিত হয়ে থাকে। এর কাজ যদি আমি দেখি, পেশী গঠন এবং প্রাণীদেহের আকৃতি প্রদান, দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে থাকে। এই কলা স্নায়ু কলা কি? নার্ভাস টিস্যু, যেটা আমাদের এই কলা কোথায় দেখা যায়? আমাদের মস্তিষ্কে দেখা যায়। সুষুম্নাকাণ্ড বা স্নায়ুকে আমরা বলে থাকি। স্নায়ু কলা বা স্নায়ুকোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত হয়ে থাকে। প্রত্যেকটা স্নায়ু কোষ কিন্তু কোষদেহ, অ্যাক্সন এবং ডেনড্রন দ্বারা গঠিত হয়ে থাকে। কোষদেহ গোলাকার, ডিম্বাকার এবং নক্ষত্রাকার হয়ে থাকে। ওকে, আর অ্যাক্সন স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক এবং নিউরেলেমা আবরণে আবৃত থাকে।
তো ডেনড্রন স্নায়ুকোষের ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত একটা প্রবর্ধক। এখানে আমরা নিউরনের ছবি যখন দেখতে পারবো তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তো স্নায়ুকোষের মাধ্যমে প্রাণীদেহের উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনা পরিবহন এবং উদ্দীপনায় সাড়া দেওয়া কাজগুলি সম্পন্ন করে থাকে। এখানে আমরা প্রত্যেকটা ছবি যদি দেখি, দেখো প্রত্যেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আবরণী কলা। প্রথম যেটা রয়েছে আমাদের এটা হচ্ছে পেশি কলা, পেশি তন্তু রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, স্নায়ু কলা। স্নায়ু কলার ক্ষেত্রে দেখো একদম পুরোপুরি নিউরন, এটা হচ্ছে আমাদের প্রান্তপুরুষ, এই যে এইখান থেকে এইটা হচ্ছে অ্যাক্সন। ওকে, এই যে এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের ডেনড্রন, এটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে সোয়ান কোষ, আর এই যে মেন পর্বগুলো হচ্ছে গিয়ে রেনভিয়ারের পর্ব। ওকে, আর যোগ কলার ক্ষেত্রে আমাদের কিন্তু যোগ কলাটার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। মানবদেহে প্রধান অঙ্গসমূহ এবং তাদের কাজ। অঙ্গ কি মানে হোয়াট ইজ অ্যান অর্গান? তাহলে আমাদের মোটামুটিভাবে টিস্যুটা আমরা দেখলাম যে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু জিনিসটা কি এবং কি কি রয়েছে। এখন আমাদের একটা ছোট্ট জিনিস জেনে নেব, সেটা হচ্ছে কি অঙ্গ। হোয়াট ইজ অ্যান অর্গান? হ্যাঁ, বিভিন্ন অঙ্গ নিয়ে এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব, তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে এই ইন ডিটেলস আলোচনা করব। ওকে, তো কোষের সমষ্টিকে আমরা কি বলে থাকি? কলা বলে থাকি। তেমন কলার সমষ্টিকে আমরা বলে থাকি অঙ্গ, অর্থাৎ অর্গান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ফার্স্টে কোষ কমপ্লিট করেছি, তারপরে কলা, অর্থাৎ কোষের যে সমষ্টি তাকে আমরা বলে থাকি টিস্যু, এবং কলার সমষ্টিকে আমরা বলে থাকি অর্গান। এখন যদি আমি সংজ্ঞা দেখতে যাই অঙ্গের, তাহলে এখানে বলতে হবে যে সম এবং বিষম আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট একাধিক কলা সম্মিলিতভাবে যখন কোনো বিশেষ কার্য সম্পন্ন করে, তখন ওই কলা সমষ্টিকে অঙ্গ বা অর্গান বলে থাকি। উদাহরণস্বরূপ যকৃৎ, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত অঙ্গ, বৃক্ক, তারপরে গিভিনি রেচনতন্ত্রের অন্তর্গত একটা অঙ্গ। ওকে, নেক্সট যদি আমি দেখি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তাদের ভূমিকা কি, ঠিক আছে, কোথায় অবস্থান এবং তাদের ভূমিকা কি। নেক্সট দেখো, আমাদের পুরো শরীর জুড়ে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্কিন বা ত্বক। এই ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন করে রয়েছে। এর ভূমিকা কি? দেহের কোমল অংশকে রক্ষা করা এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করা, রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকেই জানি আমরা। স্টোমাক আর পাকস্থলী, এখানে এই যে পাকস্থলীর অবস্থান যদি আমি দেখি, তাহলে এটি পৌষ্টিক নালীর অংশ, এটি গ্র্যাস নালীর পরবর্তী অংশ, এটি এই উদয়ের ঊর্ধ্ব প্রান্তে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। তো গৃহীত খাদ্য মুখবিহর থেকে গ্র্যাস নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে এবং কিছুক্ষণের জন্য সঞ্চিত হয়ে থাকে। প্রোটিন বা ফ্যাট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে এবং জল স্যালাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি শোষণ করে থাকে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমি যদি বলি সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কি না, অগ্নাশয় হচ্ছে গিয়ে এটি পাকস্থলীর পিছনে, একটি পাকস্থলীর পিছনে ডিওডিনামের দু বাহুর মাঝখানে অবস্থিত অগ্নাশয়। অগ্নাশয়কে আমরা বলে থাকি একটা মিশ্র গ্রন্থি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা বলা হয়, এটাকে আমরা বলে থাকি মিশ্র গ্রন্থি। এরা বহিররক্ষা কোষ থেকে নানা রকমের উৎসেচক নিঃসৃত হয়, যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকে অংশগ্রহণ করে। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন নিঃসৃত হয়। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়ে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে ফুসফুস। মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত। প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। দেহ থেকে CO2 গ্যাস এবং জলীয় বাষ্প নির্গত হয়। ওকে, নেক্সট দেখো হার্ট, হৃৎপিণ্ড হার্ট। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের ফুসফুসদ্বয়ের মাঝে ঈষৎ বাম দিকে ঘেঁষে অবস্থিত। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন কত? প্রাপ্তবয়স্ক ফুসফুসের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 280 থেকে 340 গ্রাম। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু হৃৎপিণ্ডের ওজন আমাদের কখনো কখনো চলে আসে। তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন আমি যদি লক্ষ্য করি, তাহলে
280 থেকে 340 গ্রাম। হৃৎপিণ্ড কি করে? অবিরাম ছন্দিক গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে থাকে। হৃৎপিণ্ডে রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই না? নেক্সট দেখো প্লীহা। প্লীহা কি না উদর গহ্বরের বাম দিকের মধ্যচর্যার নিচে বাম বৃক্কের ওপরে অবস্থিত দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এবং প্রাপ্তবয়স্ক প্লীহার ওজন যদি আমি দেখি তাহলে 150 গ্রাম। প্লীহা অবস্থিত কি রেটিকুল এন্ডোথিলাসে তন্ত্রের অগ্রাসন কোষে এবং আরি কোষ দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের বৃক্ক, যেটাকে আমরা বলে থাকি কিডনি। এই কিডনি কি না মানুষের বৃক্ক দুটি ঊর্ধ্বগহ্বরের এটি কটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত, ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যদি আমি বৃক্কের ওজন দেখি তাহলে কত হবে? 150 গ্রাম, এবং স্ত্রী মানুষের যদি আমি দেখি তাহলে 135 গ্রাম হয়ে থাকে। বৃক্ক কি হয়? মূত্র উৎপন্ন এবং নিঃসরণ করে থাকে, দেহের লবণ এবং দেহের সমতা বজায় রক্ষা করে থাকে। বৃক্ক রেনিন এবং এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণে সহায়তা করে থাকে। এরপরে দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যকৃৎ, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যা ঊর্ধ্বগহ্বরের ডান দিকে মধ্যচর্যার নিচে অবস্থিত। ওকে, যকৃৎ। প্রাপ্তবয়স্ক লোকের যকৃতের ওজন যদি আমি দেখি সেটা হচ্ছে 1.5 কেজি, ঠিক আছে, প্রায় 1.5 কেজি। যকৃৎ কি করে? পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বিপাক ঘটে। যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে উৎপন্ন ইউরিয়া হয়ে থাকে অরিনীতি চক্রের মাধ্যমে। মস্তিষ্ক, ব্রেন, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যন্ত্র। এটি কোর্টিকার মধ্যে অবস্থিত, সুরক্ষিত থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের ওজন যদি আমি দেখি 1200 থেকে 1500 গ্রাম। গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্যকে বজায় রাখে। এরপরে সুষুম্নাকাণ্ড, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড, কি না পৃষ্ঠ দেশে মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সুষুম্নাকাণ্ড দেহের বিভিন্ন অংশ মস্তিষ্কের সঙ্গে যুক্ত করে থাকে। এরপরে দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই দুটো জিনিস যখন আমরা আলোচনা করে নেব তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন দেখো শুক্রাশয় কি না পুরুষ মানুষের ঊর্ধ্বগহ্বরের বাইরে স্ট্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত একটা শুক্রাশয়ের ওজন আমি যদি দেখি তাহলে কিন্তু 10 থেকে 25 গ্রাম হয়ে থাকে। শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করে থাকে এবং টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে থাকে। ডিম্বাশয় কি না স্ত্রীলোকের স্ত্রীয়গহ্বরের জরায়ুর নিচের দিকের দুপাশে অবস্থিত, ডিম্বাণু উৎপন্ন করে এবং ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে থাকে। খুব ইম্পর্টেন্টও রয়েছে, তোমাদের প্রশ্ন কখনো কখনো চলে আসে। তোমাদের এই মস্তিষ্কর অবস্থান মানে প্রত্যেকটা জিনিস অর্গান যে আমরা পড়লাম সেগুলোর অবস্থান কিন্তু আমাদের এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাসটা আমি এখানেই অফ করছি। আর পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি প্লেলিস্টে অবশ্যই ক্লাসগুলোকে দেখে নিও, কারণ তোমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে পরীক্ষা যখন দিতে যাবে, ঠিক আছে। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।